ওরা ছোট, কিন্তু কাণ্ড করলো এমন যে মাথায় হাত দিয়ে বলতে হয় এ তো পুরো সিনেমার মতো। ছায়ান্তর বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। আজ রাত্রে তোমাদের নিমন্ত্রণ আমার বাড়িতে, আর এই পুরো চাঁদিপুর ভ্রমণের যত খরচ সমস্তটা আমাদের ওড়িশার পুলিশ দপ্তর তোমাদের পুরস্কার হিসেবে দেবে। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প ছোটদের বড় কাণ্ড। সৃজন বলে উঠল, রঙ্গিত কাকু একবার সমুদ্রের পাড়ে গিয়ে দেখবে নাকি সমুদ্রটা এসেছে কিনা। সঙ্গে সঙ্গে অর্কপ্রভ, সুস্মিত, দেবপ্রিয় আর রঙ্গদের মুখগুলোও উজ্জ্বল হয়ে উঠল। এবার সবাই একসঙ্গে বলল, চলো না রঙ্গিত কাকু। রঙ্গিত মজুমদার এই ৩৫ বছর বয়সেও একেবারে ক্লাস 5-এ পড়া ছেলেগুলোর বয়সী হয়ে গেলেন যেন। বললেন, চল। জেলেগুলো তো বলছিল রাত 10:30 নাগাদ সমুদ্র আসে, এখন তো 10:20, একবার দেখেই আসি। রঙ্গিত মজুমদার বিয়ে থা করেননি, টিউশনি করেই রোজগার, একাই থাকেন, আত্মীয় স্বজনও কেউ নেই। অনেক ছাত্রই পড়ান, কিন্তু এই 5টা ছাত্র তার ভীষণ প্রিয়, তাই এদের নিয়ে গরমের ছুটিতে বেড়াতে বেরোন। ওদের বাবা মারাও নিশ্চিন্তে ওদের ছেড়ে দেন রঙ্গিতের হাতে। গতবার গিয়েছিলেন বকখালি, এবার এসেছেন চাঁদিপুর। আসলে এই ছোট্ট বাচ্চাদের সান্নিধ্যটা ভীষণ উপভোগ করেন তিনি। সকালে হাওড়া থেকে ফলকনামা এক্সপ্রেসে বালাসন নেমে যখন ওরা চাঁদিপুরে পৌঁছলো, তখন পাড়ের থেকে সমুদ্র অনেক দূরে চলে গেছে। গোড়ালি ভেজা জলের উপর দিয়ে সমুদ্রের দিকে অনেকটা হেঁটেও যায় ওরা। অনেকেই হাঁটছিলেন, কিন্তু এক সময় অস্পষ্ট সমুদ্রের গর্জন কানে গেলেও সমুদ্রের দেখা ওরা পায়নি। আসলে এটাই হলো চাঁদিপুরের বৈশিষ্ট্য, সমুদ্র তটের থেকে অনেক দূরে চলে যায়, জোয়ার ভাটার খেলা আর কি। ওরা ঘরে তালা দিয়ে হোটেল থেকে বেরোলো। 6 জন হেঁটে চলল সমুদ্রের দিকে। আকাশ তখন পূর্ণিমার আলোয় এক অদ্ভুত ভোজবাজির খেলা দেখাচ্ছে। এবার ওরা দেখলো একটা অদ্ভুত ম্যাজিক। সকালে যেখান দিয়ে ওরা হেঁটেছে প্রায় মাইল খানেক, সেখানে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। ওরা যখন হোটেলে ফিরল, তখন হোটেলের ম্যানেজার অবাক এবং কিছুটা রাগত স্বরে রঙ্গিতকে বললেন, এ কি, আপনারা কোথায় গিয়েছিলেন এত রাত্রে? জানেন না রাত্রে সমুদ্রের পাড়ের ঝোপগুলো থেকে বিষাক্ত সব সাপ বেরোয়, আর তাছাড়া আরো বিপদ আছে। রঙ্গিত বুঝলেন যে তারা জোর বেঁচে গেছেন। ওরা নীরবে হোটেলের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ভোরবেলা আবার সবাই সমুদ্রের পাড়ে গিয়ে দেখলো সমুদ্র চলে গেছে আবার অনেকটা দূরে। যাই হোক, আজ ওরা একটা ভাড়া করা মারুতি অমনি করে বেড়াতে যাবে বুড়িবালাম নদীর মোহনায়, তারপর পঞ্চলিঙ্গেশ্বরে। ওরা 5 জনই একই স্কুলে ক্লাস 5-এ পড়ে। সৃজন ওদের মধ্যে একটু নেতা গোছের, বাকি 4 জনও মনে করে যে ওদের থেকে সৃজনের বুদ্ধি একটু বেশি, কিন্তু 5 জনই খুব ভালো বন্ধু। এমনকি রঙ্গিত কাকু যেমন ওদের শিক্ষক, তেমনি ওদের বন্ধুও বটে। রঙ্গিত সহ ওরা 5 জন একটা মারুতি অমনি করে প্রথমে গেল বুড়িবালাম নদীর তীরে। রঙ্গিত ওদের বললেন, জানিস বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই নদীর তীরে অসম সাহসিকতার সাথে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ওরা রঙ্গিত কাকুকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধাও করে। রঙ্গিত কাকু ওদের বলেন, শুধু পড়ার বই নিয়ে থাকলেই হবে না, সেই সঙ্গে জানতে হবে অনেক কিছু। এরপর ওরা গেল পঞ্চলিঙ্গেশ্বরে, ছোট্ট একটা পাহাড়ের ওপরে মন্দির। ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলো। চারপাশটা বেশ নিস্তব্ধ, নিঝুম। 2-1 পাখির ডাক ছাড়া সেরকম কোনো আওয়াজ নেই। এখন এই গরমে পর্যটকও খুব একটা আসেন না। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওরা নানা বিচিত্র ধরনের প্রজাপতি দেখতে পেল, নানান জংলি ফুল ও গিরগিটি দেখতে পেল, যা কলকাতাতে একদম দেখা যায় না। পাহাড়ের উপরে উঠে দেখলো পাহাড়ের মাথাতেও বেশ জঙ্গল, ওপরে সুন্দর একটা মন্দির, আর 2-1 জন খাটো ধুতি পরা লোক বসে রয়েছেন। তাদের মধ্যে একজন এগিয়ে এলো এবং রঙ্গিতকে বলল, পুজো দেবেন নাকি? আর আসুন আপনাদের পঞ্চলিঙ্গ দেখিয়ে দিই বলে ওদের একটা জায়গায় নিয়ে গেল, যেখানে পাথর বেশ মসৃণ আর ওপর থেকে একটা ঝর্ণা নেমে এসেছে। এবার ওই লোকটি দুপাশের পাথরে পা রেখে প্রায় উপুর হয়ে শুয়ে ঝর্ণা জলের মধ্যে একটা গর্ত মতো জায়গায় হাত ঢুকিয়ে বলল, এখানে হাত দিন, বুঝতে পারবেন 5টা লিঙ্গ রয়েছে। রঙ্গিত সহ সবাই ব্যালেন্স করে ওই জায়গায় হাত দিয়ে দেখলো যে সত্যিই 5টা শিবলিঙ্গের মতো উঁচু হয়ে আছে। ওরা সবাই নেমে এসে লোকটাকে 50 টাকা বকশিস দিল। লোকটি চলে গেল আবার যথারীতি মন্দিরের সামনে। এবার ওরা দেখলো ঝর্ণাটা বয়ে এসে যেখানে নিচে নামছে তার এক পাশটা রেলিং দিয়ে ঘেরা।
সুস্মিতা দেবপ্রিয় বলল, চলো না রঙ্গিত কাকু, ওই রেলিংটা টপকে নিচে গিয়ে দেখি ঝর্ণাটা কত দূর গেছে। রঙ্গিত সম্মতি দিতেই সবাই রেলিং টপকে নিচে নামলো। পাথর টপকে টপকে নিচে নামতে থাকলো। সৃজন হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়ালো। ঠোঁটে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলল। চোখের ইশারায় রঙ্গিতকে একটা গুহার মুখ দেখালো। সবাই ওই গুহাটার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। আর তখনই ওরা শুনতে পেল গুহার ভেতর থেকে প্রচুর পাখির কাকলি ভেসে আসছে। রঙ্গিতকে সৃজন ফিসফিস করে বলল, রঙ্গিত কাকু, এখন তো সবে বেলা 11:30। পাখিরা তো বিকেলে বাসায় ফেরে। এখন এই বেলায় গুহা থেকে পাখির ডাক শোনা যাচ্ছে কেন? রঙ্গিত ভাবলেন, তাই তো। রঙ্গিত আশ্চর্য হয়ে গেলেন। গুহার ভেতর থেকেই বেলা 11:30টায় তো পাখির ডাক শোনা যাওয়ার কথা নয়। রঙ্গিত সৃজনকে বললেন, এক কাজ কর, তোরা 4 জন বাইরে পাহারা দে, আমি আর রঙ্গন গুহার ভেতরে গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। এই বলে রঙ্গিত আর রঙ্গন দুজনে জুতো খুলে পা টিপে টিপে সন্তর্পণে গুহার ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে ওরা যা দেখলো, স্তম্ভিত হয়ে গেল। দেখলো ভেতরে একটা হ্যারিকেন জ্বলছে, তার পাশে একটা লোক ঘুমাচ্ছে, আর শয়ে শয়ে নানা রকম পাখি, নানান রঙের পাখি বন্ধ করা আছে খাঁচায়। আর ওই অল্প আলোতে আর একটা জিনিস দেখে চমকে উঠলেন রঙ্গিত। দেখলেন লোকটার পেছন দিকে প্রায় 5-6টা চিতাবাঘের ছাল আর 2টো ভাল্লুকের ছাল ঝুলছে। রঙ্গিত রঙ্গনকে ইশারায় কোনো আওয়াজ করতে না বলে আবার পা টিপে টিপে গুহার বাইরে বেরিয়ে এলেন। সবাইকে ফিসফিস করে বললেন, আগে ওপরে ওঠ, তারপর সব বলছি। ওরা 6 জন যখন ওপরে উঠে এলো, তখন 50 টাকা বকশিস পাওয়া লোকটা রঙ্গিতকে বলল, বাবুজি, এই ছোট ছোট খোঁকা বাবুদের নিয়ে কোথায় গিয়েছিলেন? এই পাহাড়ে প্রচুর সাপ আছে আর চিতাবাঘও আছে। রঙ্গিত কোনো কথা না বলে সবাইকে নিয়ে সিঁড়ি দিয়ে পাহাড় থেকে নিচে নেমে এলেন। গাড়িতে সবাইকে বললেন যে তিনি কি দেখেছেন গুহার মধ্যে। সৃজন আর অর্কপ্রভ বলে উঠল, কিন্তু রঙ্গিত কাকু, এখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়ে যাবার পর তো কোনো পাখিকে জোর করে খাঁচায় আটকানো যায় না, বা কোনো বনের পশুকেও মারা যায় না। রঙ্গিত ওদের বললেন, আইন করে কি সবকিছু আটকানো যায় রে? তার জন্য নজরদারি লাগে, আর আইন প্রয়োগ করার জন্য সঠিক পদক্ষেপ নিতে হয়। চোরা কারবারিরা এইসব কাজ করার জন্য যে কত নিরীহ পশু পাখি হত্যা করে সে আর কে গুনবে। এইসব পাখি আর চিতাবাঘ ভাল্লুকের ছালগুলো ওরা চড়া দামে বিক্রি করবে। রঙ্গিত ড্রাইভারকে বললেন, তুমি বালাসোর থানায় নিয়ে চলো গাড়িটা। থানার অফিসার রঞ্জনগিরি বেশ হাসি খুশি লোক, বাংলাটা ভালোই বোঝেন এবং বলেন। রঙ্গিত রঞ্জনবাবুকে পুরো ঘটনাটা বলাতেই উনি বললেন, রঙ্গিত বাবু, এই গ্যাংটাকে আমরা অনেক দিন ধরে খুঁজছি। আসলে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা এত নির্জন আর জঙ্গলে ঢাকা যে ওদের ওখানে ঘাপটি মেরে থাকাটা এত সুবিধা। তিনি তার সম্পূর্ণ ব্যাটালিয়নকে রেডি হতে বললেন। পুলিশ সহ যখন রঙ্গিতরা আবার পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছলেন, তখন বিকেল প্রায় 4:30। এরপর দলের পান্ডা সহ ওই গুহা থেকে মোট 4 জন ধরা পড়ল। উদ্ধার হলো 8টা চিতাবাঘের ছাল, 5টা ভাল্লুকের ছাল, 6টা গোখরোর ছাল, এছাড়া সাপের বিষ ও মোট 300টা নানা জাতের নানা রঙের বিচিত্র সব পাখি। রঞ্জনবাবু বললেন, এদের মধ্যে কয়েকটা বেশ দুর্লভ প্রজাতির পাখিও আছে। সমস্ত কাজ শেষ করে ওরা যখন বালাসোর ফিরে এলো, তখন সূর্যদেব প্রায় ডুবতে বসেছে। রঞ্জনবাবু বললেন, অসংখ্য ধন্যবাদ রঙ্গিত বাবু, আর ছোট্ট বন্ধুরা তোমাদেরকেও। আজ রাত্রে তোমাদের নিমন্ত্রণ আমার বাড়িতে, আর এই পুরো চাঁদিপুর ভ্রমণের যত খরচ সমস্তটা আমাদের ওড়িশার পুলিশ ডিপার্টমেন্ট তোমাদের পুরস্কার হিসেবে দেবে। রঙ্গিত সৃজন, অর্কপ্রভ, রঙ্গন, সুস্মিতা দেবপ্রিয়কে বললেন, কিরে, আজ রাত 10:30টায় আবার সমুদ্র এসেছে কিনা দেখতে যাবি তো? সবাই তখন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ রঙ্গিত কাকু, আমরা অবশ্যই যাব। কেমন লাগলো আজকে আমাদের গল্প ছোটদের বড় কাণ্ড? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদেরকেও জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে আমরা যখনই নতুন গল্পের ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে।